আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং প্লেসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি নাজমুল সাকিব। তো আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করব, সেটা হচ্ছে এইচটিএমএল টু ওয়ার্ডপ্রেস। এইচটিএমএল টু ওয়ার্ডপ্রেস যদি বলা হয়, তাহলে আপনারা যে পেজটা এইচটিএমএল করবেন বা করেছেন, সেগুলো কিভাবে ওয়ার্ডপ্রেস থিমে রূপান্তর করা যায়, সেগুলো কিভাবে ওয়ার্ডপ্রেস থিম বানানো যায়, সেগুলোর ব্যাপারে এখন আলোচনা শুরু হবে। তো আমাদের আমি প্রিভিয়াস যে ক্লাসগুলো, যে সমস্ত ব্যাচগুলোতে নিয়েছিলাম, সেখানে আমি চেষ্টা করেছিলাম 2টা করে থিম দেখানোর জন্য, কিন্তু আপনাদের এই প্রজেক্টে আমি একটু চেঞ্জ আনবো। সেটা হচ্ছে যে আমরা একটা প্রজেক্ট করবো, সেটা হচ্ছে আমার নিজের হাতেই ডিজাইনটা করা। আমি আগে ডিজাইন বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে সেটা ডেভেলপ করে দেখাতাম, বাট এখন আমরা যেটা করব, নিজেরাই আমরা ডিজাইন করে করে সেটা দেখব, এবং বিভিন্ন ইউনিক বিষয়গুলো যখন আমাদের সামনে আসবে, তখন আমরা সেগুলো শিখতে পারবো, খুব সহজেই শিখতে পারবো। তো আমি আপনাদেরকে একটা, এই যে একটা ওন সাইট, এটা মূলত চেষ্টা করেছিলাম যে আমার জন্যই করার জন্য, যে আমি জাস্ট আমার পোর্টফোলিও টাইপের মধ্যে একটা সাইটটা একটু দেখতে পারেন ওভারভিউটা কেমন হয়েছে। খুব সময় নিয়ে করতে পারি নাই, জাস্ট অল্প সময়ের ভিতরে এত স্ট্রাকচারটা দাঁড়া করানোর চেষ্টা করেছি। পেজ হবে আরও, যেগুলো আমরা ডেভেলপ করে করে দেখব। এটা জাস্ট পোর্টফোলিও, কিন্তু এখানে পোর্টফোলিও হলো, এখানে অনেকগুলো কাজের কনসেপ্ট আপনারা পাবেন। মাল্টিপেজ কাজ, ওয়ান পেজে কিভাবে করা যায়, একটা প্রজেক্টে ওভারঅল আমি অনেকগুলো বিষয় টাচ করার ট্রাই করব। তো এই প্রজেক্টটা আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন, এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব সহজে থিম ফরেস্ট কোয়ালিটি করে করার জন্য। এবং আমার টার্গেট থাকবে হচ্ছে যে এই থিমটা আমরা কিভাবে থিম ফরেস্টে আপলোড করতে পারি। তো এখানে কিছু কথা আছে, যেটা হচ্ছে যে কোডের ক্ষেত্রে থিম ফরেস্টে বেশ কিছু জটিলতা দেখা যায়। যেমন অনেক আমরা স্বাভাবিকভাবে ডেভেলপ করার জন্য যে সমস্ত সিস্টেম ব্যবহার করি, যেভাবে কোডগুলো ব্যবহার করি, তার থেকে কিছুটা আপডেট কোড এখানে ব্যবহার করতে, কিছু নিয়ম অবশ্যই ফলো করতে হয়। তো সেগুলো ফলো করে আমরা করার চেষ্টা করব। তো প্রথমত আমি আজকে আলোচনায় দেখানোর চেষ্টা করব হচ্ছে যে কীভাবে জাস্ট আপনি এটাকে থিমে রূপান্তর করতে পারেন। আমি এই 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 থিমটা এই থিম আমরা যেটা থিমটা বানাবো, সেটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি করে বানানোর চেষ্টা করব, কিন্তু আপনাদের শেখার সুবিধার্থে হয়তো বা হাইলি স্ট্যান্ডার্ড, যেটা একদম দিতেই পারবো থিম, সেরকম হয়তো পসিবল হবে না, কারণ সেটা করতে গেলে আপনাদের শেখার ক্ষেত্রে আবার একটু প্রবলেম হতে পারে। তো এটা যদি আমারটা যদি ফলো করতে পারেন, বা আমার কথাগুলো যদি ধরতে পারেন, তাহলে আপনার পরবর্তী প্রজেক্ট বা যে কোনো সময় আপনারা আরও অ্যাডভান্স কাজগুলো করতে পারবেন। তো কথা না বেরিয়ে চলুন শুরু করি। লোকাল হোস্টটা আমরা রান করে ফেলি। আমার লোকাল হোস্ট মাইএসকিউএল অ্যাপাচি মাইএসকিউএল রান হয়ে গেছে। আমি এখান থেকে সেটা লোকাল হোস্ট, আচ্ছা এখানে আমি কোথায় থিমটা রাখবো, এটা বিশাল কোশ্চেন। তো এখান থেকে আমরা শর্টকাটে যাব, শর্টকাট দিয়ে সিডক্সে ঢুকলাম। তো এখান থেকে আমাদের এটা ছিল মেবি আওয়ার থিম, এখানে অন সাইট। আচ্ছা এটাকে ডিলিট করে দিই, কারণ এটা যখন আমি তৈরি করা শুরু, আচ্ছা লাস্ট আমাদের এই থিমে কাজ হয়েছিল, এইগুলো নিয়ে কাজ হয়েছিল। তো এখন আমরা এগুলো নিয়ে কাজ করব না, আমরা নতুন এখানে একটা থিম দিব। তো আমি বাই ডিফল্ট থিমটা এখান থেকে কপি করে এখানে রেখে দিচ্ছি। এখানে রেখে দিলে কাজটা হবে না, আপনারা জানেন, কারণ এটা আর অনেক বিষয় আছে। এই থিমটার নাম এগুলো যেমন 2017 এরকম আছে, তো এটাকে সাকিব থিম এই নামেই আমরা শুরু করতে পারি। সাকিব থিম, আগেটা ছিল মাই থিম, আমার থিম, এটা সাকিব থিম দিলাম। তো এখান থেকে আমরা এটা শুরু করব। এটা কোথায় আছে আমাদের, অবশ্যই আমাদের আওয়ার থিম ফোল্ডারের ভিতরে আছে। তো গত ক্লাসের কাছ থেকে আমরা শুরু করব। গত ক্লাসে যেখানে ছিলাম সেখানে আমরা একটা কনসেপ্ট দেখেছিলাম পোস্ট টাইপ। এখন তার আমাদের ওই পোস্ট টাইপ কনসেপ্টটা চলবে না, আমাদের এখন কিছু অ্যাডভান্স কনসেপ্ট চলে আসবে। দেখেন এখানে থিমটা সম্পূর্ণ ফাঁকা, ডাব্লিউপি অ্যাডমিন, অর্থাৎ যে থিমটা আমাদের অ্যাক্টিভ ছিল,
সেটা আচ্ছা আমি একটু স্কাইপিটাকে আপাতত কুইট করে রাখি। আচ্ছা কুইট করব না। তো আমরা এখানে লগ ইন করার চেষ্টা আগে আমার এখানে পাসওয়ার্ডটা সেট ছিল। তো আচ্ছা আমি একটা ঘটনা শেয়ার করি। সেটা হচ্ছে যে আসলে আমি একটু রিজিউম করেছিলাম আপনাদের ভিডিওটা। তো আমি শেয়ার করি ঘটনাটা। আমি থিমসে যাচ্ছি, যাই হোক। তো ঘটনাটা হচ্ছে যে আমার একটা বিশাল প্রবলেমে পড়েছিলাম একটা থিম নিয়ে, মানে একটা বাইরে একটা ক্লায়েন্টের কাজ করতে গিয়ে আমরা একটা বিশাল প্রবলেমে পড়েছিলাম। সেটা হচ্ছে যে আমাদের একটা ও কমার্স থিমে একটা অ্যাটাচমেন্ট ফাইল দেওয়ার প্রয়োজন ছিল। তো সেটা পেমেন্ট মেথড বা ও কমার্স রিলেটেড হওয়াতে সেটা একটু সিকিউর করার জন্য বেশ আমাদের বেগ পেতে হচ্ছিল, মানে এটা আমরা পাচ্ছিলাম না যে এটা কীভাবে করা যায়। তো আমি নিজে অনেকক্ষণ ট্রাই করেছি, সেটা কোনো সিকিউরভাবে নেওয়ার মতো কোনো রাস্তা পাচ্ছিলাম। সিনিয়রদের কাছে সাহায্য চাইলাম। তো সিনিয়ররা তো ম্যাক্সিমাম ব্যস্ত থাকে। তো একজন বড় ভাইকে বললাম, পরে সে বেশ কিছু সময় আমাকে সময় দিয়ে গুগলিং করে কিছু লিঙ্কের ব্যবস্থা করে দিল, যেগুলোর মাধ্যমে আমাদের কাজটা হয়ে গেছে। তো বড় ভাইকে সামান্য মোবাইল রিচার্জ করে দিয়েছিলাম। তো বড় ভাই খুবই রেগে টেগে ফায়ার, আমাকে কেন রিচার্জ। আমি বললাম ভাই আপনার সময়ের খুব মূল্য, আপনাদের সময়ের মূল্য দেওয়ার তো ইয়ে নেই। তারপরও আপনার যতটুকু পেরেছি আপনাকে দিয়েছি। সে খুবই রাগ, না এভাবে ঠিক হলো না, এই সেই আমরা সাহায্য করছি আপনি সেই তা এক্সাইটেড অনেক কথাবার্তা। তো অনেক রিকোয়েস্ট করলাম, সে হয়তো মানে লাস্টেও বলতেছে সে কোনোভাবেই ইয়ে করবে না। তো যাই হোক, এই ঘটনাটা শেয়ার করলাম এই জন্য যে আসলে কৃতজ্ঞতা বোধ থাকতেই হয়। আসলে আমরা যখন বড় ভাইদের কাছে আমরা অ্যাপ্রোচটা, আমাদের কথা বলার ধরনটাই থাকে অন্যরকম, খুবই রিকোয়েস্টের মাধ্যমে তাদেরকে। এই জন্যই হয়তো বা কিছু করতে পারা বা কিছু করতে পারছি। তো চেষ্টা করবেন আপনারা আপনাদের ভিতরে এই বিষয়গুলো নিয়ে আসার জন্য। তো কথা বাড়াবো না বেশি, আমি কাজে চলে যাব। তো আমরা যে থিমটা দিয়েছিলাম, এখানে একটা থিম আসলো না, তাই না? তো এই থিমটা কেন আসলো না? কারণ এখানে কয়েকটা জিনিস মিসিং। style.css নাই, তারপরে আরও কিছু কিছু index.php নাই। হ্যাঁ, আমরা আমাদের থিমে চলে যাই। তো এখান থেকে wp কন্টেন্ট, আচ্ছা আমরা কোথায় আছি? fpl থিমে না, আমাদের যেতে হবে আওয়ার থিম, কন্টেন্ট, থিমস, মাই থিমস না, আচ্ছা মাই থিম না, এখন তো সাকিব থিমস। বাট দেখেন সাকিব থিম কিন্তু আসেই নাই। হ্যাঁ, সাকিব থিম নামের কোনো অস্তিত্ব এখানে নাই। হ্যাঁ, এটার কারণ হচ্ছে যে আমাদের যে রিকোয়ার যে ফাইলগুলো সেগুলো কিচ্ছু নাই। তো অন্তত কিছু একটু দেওয়া দরকার। তো আমরা গ্যালারিটা আপাতত মুছে ফেলি, গ্যালারিটা এখানে লাগবে না। গ্যালারিটা যখন লাগবে তখন আমি বলবো করবো। আমরা এখানে index.php দিলাম, মিশেল.css এখানে আগেতেই আছে। তো আমরা এখানে রিলোড দিব, দেখি এখন সাকিব থিম আছে কিনা। হ্যাঁ, এখন কিন্তু সাকিব থিম আসছে, এই থিমটা আসছে, আমাদের যে থিমটা সেটা আসছে। কিন্তু এখানে কিছু ইমেজ টিমেজ এখানে কিছু নাই। তো আমরা একটা কাজ করি, যে কোনো সময় যে কোনো থিম করবেন, সেই থিমটা যখন মানে অ্যাক্টিভ করার জন্য বা স্ক্রিনশট দেওয়ার জন্য বাছাই করবেন হচ্ছে সেই থিমের অ্যাট্রাকটিভ কোনো স্থান বা যে কোনো একটা জায়গা, ভালো একটা জায়গা দেখে। আমি সাপোজ এই জায়গাটুকু স্লাইডারের অংশটুকু নিলাম এখানে, যেহেতু আমার নামটা, বা আপনারা যে থিম নিয়ে কাজ করবেন সেটা লেখা থাকবে, সেটা এরকম নিয়ে নেবেন। হ্যাঁ, একটু বড় হাইটটা একটু বড় নেবেন, কারণ এখন সাইজ নিয়ে কোনো সমস্যা হয় না। তো আমি এখান থেকে এটা নিয়ে গেলাম, এটা নিয়ে আমি সরাসরি আমার ওইখানে রেখে দিব। আমাদের যে htdocs, তার ভিতরে আওয়ার এটা না, আওয়ার থিম, কন্টেন্ট, থিমস, সাকিব থিমস, এর ভিতরে আমরা এই টুটাকে কেটে আমরা রেখে দিব। রেখে দিয়ে আমরা এখানে দেখব। আচ্ছা, থিমটা আমার এখানে চলে আসলো, ওকে ফাইন। তো আমার এখন সাইটটা আমি আগে একটু ভিজিট করি, সাইটটার কী অবস্থা দেখি। সাইটটা এই অবস্থায় আছে। হ্যাঁ, এই যে কিছু পোস্ট আসছে, এগুলো কোত্থেকে আসছে আপনারা সবাই জানেন। তো ওই যে আমরা যে পোস্ট করেছিলাম কোনো এক সময়, সেই পোস্টগুলো এখানে আসছে। তো যাই হোক, পোস্টগুলো আসুক, সেটা সমস্যা না। তো এখন আমরা এটাকে অ্যাক্টিভ করবো এবং এটাকে থিমে রূপান্তর করবো। আসেন করে ফেলি।
একটা জিনিস মনে রাখবেন আজকে থেকে, সেটা হচ্ছে যে থিম ডেভেলপমেন্ট। থিম ডেভেলপমেন্ট ভেরি ভেরি ইজি একটা বিষয়। এটা আপনারা কোনোভাবেই যে হায় হায় খুব কঠিন, আপনারা মনে রাখবেন HTML এর থেকেও সহজ হচ্ছে থিম ডেভেলপমেন্ট, যদি কেউ শিখতে পারেন, যদি কেউ শিখতে পারেন। তো এই জন্য মনোযোগ দিয়ে শিখতে হবে। এখন আমরা সাইটটাকে ভিজিট করি, তো ধামাকা হবে। সাইটটা ভিজিট করার সাথে সাথে দেখবেন যে কিচ্ছু নাই, ব্ল্যাঙ্ক, একদম সব সাদামাটা HTML, যা HTML যা থাকে তাই HTML এ, নো CSS, নো জাভাস্ক্রিপ্ট, নো ফ্রেমওয়ার্ক, মানে একদম শুধু HTML, মানে একদম কঙ্কাল হয়ে গেছে। তো এইটাকে এখন আপনারা ঠিক করতে হবে। সেটা কিভাবে ঠিক করবেন? এটা একদম ইজি, আপনারা সবাই জানেন, আমার থেকে এখন ভালো জানেন আপনারা। আমি এটাকে ব্রাকেটস ওপেন করলাম। আচ্ছা, সাবলাইম অনেক ইউজ করে, আমি ব্রাকেটসটা ইউজ করতেছি বেশ কিছুদিন যাবৎ। লাস্ট আমি সাবলাইমেও প্রজেক্ট করেছি, ব্রাকেটসই ভালো লাগে। একটু ভারী বা একটু স্লো কাজ করে, তারপরেও চলে আর কি। তো কিছু অ্যাডান্স ট্যাডান্স আছে বা কিছু এক্সটেনশন আছে, এগুলো দিলে একটু ভালো স্পিডি কাজ করা যায়। তো আপনারা জানেন যে আমি এগুলো কীভাবে করব। তো আমি সরাসরি স্ট্যান্ডার্ড ফরম্যাটই শুরু করে দিব। এর থেকেও স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট আছে, কিন্তু সেটা দেখাইতে গেলে একটু লেজি হয়ে, মানে একটু হয়ে যাবে, আমাদের জন্য টাফ হয়ে যাবে। সেটা হচ্ছে আন্ডারস্কোরের মাধ্যমে দেখানো। সেটা ভালো হতো, কিন্তু সেটা দেখাইতে গেলে আপনি অনেক স্কিপ হয়ে যাবে, সেটা অ্যাডভান্স লেভেলের জন্য। তো সেটা কীভাবে সেটা দিয়ে কীভাবে কাজ করে সেটা আমি নেক্সট প্রজেক্টে আমি দেখানোর চেষ্টা করব। তো প্রথমত আমরা শেখার উদ্দেশ্যে যেহেতু কাজ করতেছি, আমরা একদম গোড়া থেকেই শুরু করি। হ্যাঁ, তো দেখেন এখানে আমাদের কিন্তু একটা রিকোয়ার ফাইল নাই, সেটা হচ্ছে কি জানেন? হ্যাঁ, এই তো functions ডট পিএইচপি, ফাংশনস। অবশ্যই অ্যাসটা দিয়ে, নাহলে কিন্তু কাজটা করবে না, আর কাজটা যদি না করে তা আমার কোনো দোষ নাই। আচ্ছা, ফাংশনস ডট পিএইচপি, হ্যাঁ, ফাংশন বানানটা দেখবেন অবশ্যই ঠিক আছে কিনা। তারপরে আরও কিছু রিকোয়ার ফাইল আছে, সেটা হচ্ছে হেডার, HEADER, হেডার ডট, কেউ আবার HTML দিয়েন না, তাহলে কিন্তু কাজটা করবে না। তারপর আছে ফুটার। এগুলো কেন দিচ্ছি, মানে কি কারণে কি হয়, নেক্সট প্রিভিয়াস ক্লাসে বলা হয়েছে। তো এগুলো বিস্তারিত বলার কিছুই না। এখানে হেডার অংশ থাকবে, এখানে ফুটার অংশ থাকবে, এখানে কিছু ডিফল্ট ফাংশন থাকবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে হেডারের কিছু নেই, ফাংশন কিছু নেই, ফুটার কিছু, এগুলো বানাইলাম কেন? আসলে এগুলোতে ডাটা আমরা রাখা শুরু করি, কোড আমাদের রাখা শুরু করি। তো আমাদের যে index.html, যে index.php যেটা, সেটা থেকে আমরা হেডার অংশটুকু কাট করে নিয়ে যাব। দেখেন সবাই লক্ষ্য করেন, খুব ভালোভাবে দেখবেন। এই যে এখান থেকে হেডার শেষ, আমরা কেন হেডার ব্যবহার করেছিলাম এখন আপনারা হয়তো বুঝতে পারবেন। হেডার অংশে লোগো আছে, মেনু আছে, তাই আমরা এখান থেকে কাট করে নিয়ে যাব। এখান থেকে কাট করে কি করব, নিয়ে যাব, কাট, Ctrl+X দিয়ে এখান থেকে আমরা এখানে রেখে দিলাম, header.php রেখে দিলাম। আচ্ছা, কাজ কিন্তু শেষ না, কাজ কিন্তু শুরু হলো মাত্র, ঠিক আছে। একটা স্ট্যান্ডার্ড থিম কীভাবে ডেভেলপ করতে হয় সেটা কিন্তু এখন অলরেডি শুরু হয়ে গেছে। এখন আপনারা কিন্তু কোনোভাবে আপনাদের মনোযোগ অন্যদিকে নিতে, যে কয়দিন থিম ডেভেলপমেন্ট শেখা না হবে, সে কয়দিন আপনাদের এই সম্পূর্ণ সিরিজ টিউটোরিয়ালটিকে আপনাদের ফলো করবেন। এবং এরপরে কী করবেন সেটা দেখেন। আমি ফুটারের অংশটুকু, আমি যদি আবার প্রিন্ট টেক্সটে যাই, Ctrl+Z দিলাম, এই দেখেন ফুটারের আমি কী নিছি, এখানে আমার কিছু সোশ্যাল আইকন ছিল। আমরা ডিজাইন একটু যাচ্ছি, ফুটারটা আমরা ডিফাইন করেছি কিভাবে। ফুটারটা আসলে আমাদের একটা ভুল হয়েছে, ফুটারটা হচ্ছে মূলত ফুটারের ভিতরে থাকা উচিত ছিল, যাই হোক এখানে ফুটারের ভিতরে নাই, আমরা এই পুরো অংশটিকে ফুটার ধরেছি। ফুটারটা সবসময় ফুটার ট্যাগের ভিতরে রাখাটা বেটার, কিন্তু এখানে আমি একটা ফুটারের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমার আবার সেটা করা হয় নাই। তো যাই হোক, এখনও বুঝতে পারবেন যে আমরা এই কন্টেইনার থেকে নিয়ে একদম ফুটার শেষ পর্যন্ত, এই কন্টেইনার থেকে শুরু হয়েছে মূল সোশ্যাল এরিয়াটা, একদম শেষ পর্যন্ত এখান থেকে কাট করে নিয়ে গেছি। তো এটা অলরেডি আমার এখানে আছে। হ্যাঁ, তো এটা নিলাম, দুইটা জিনিস আমরা নিয়ে নিলাম। তো নিলাম, এখন কাজ কি হবে? এখন তো আরও জটিলতা বেড়ে গেল। কেন বেড়ে গেল বলেন তো? এটার কারণ আপনারা জানেন, কারণ হেডার নাই, ফুটার নাই, মানে দুইটা জিনিস নেই। তাই দুইটারে কী করতে হবে? অবশ্যই দুইটাকে লিঙ্ক আপ করা দিতে হবে। লিঙ্ক আপ করানোর বিষয়টা আরও ইজি। সেটার জন্য প্রথমত কি করতে হবে, আপনার হেডার.পিএইচপির ভিতরে যাবেন, সেখানে গিয়ে ডাব্লুপি হেডটা যেখানে শেষ হয়েছে তার উপরে ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন লিখবেন, ওয়ার্ডপ্রেসের একটা
ফাংশন লিখবেন, সেটা হচ্ছে WPHEAD, WP হেড, এটা লিখে দিবেন এবং এখানে এটা কাজ শেষ। এবং এখন ফুটারে যাবেন, ফুটারে গিয়ে যেখানে বডিটা শেষ হয়েছে সেখানে এসে একটা একটা ফাংশন লিখবেন। এই ফাংশনগুলো কেন লিখতেছেন এখনই বুঝতে পারছা। আমি যদি ফাংশনগুলো না লিখি, সেটা মনে হয় আমি আগের কোনো প্রজেক্টে দেখাইছিলাম। তো এই ফাংশনগুলো লেখার মাধ্যমে আর কি আপনি ওয়ার্ডপ্রেসের যে কিছু রিপোজিটরি ফাইল বা এটার সাথে যে ফাংশনের পিএইচপি সম্পর্কটা করে দিচ্ছেন। হ্যাঁ, এটার মাধ্যমে এই ফাইলটার মাধ্যমে সবাই অ্যাক্সেসটা পাবে। হ্যাঁ, তো WP হেড, WP ফুট এই দুটো যদি না লেখেন তাহলে কিন্তু আপনার ফাংশন ফাইলটা কাজ করবে না এবং এটার যে লিঙ্কিং সেটাও কিন্তু কাজ করবে না। তো এখন এই দুইটা হেডারের একটা ফাংশন, একটা WP ফুটার, খুব সহজ ফাংশন। WP হেড এগুলো কিন্তু লিখে রাখার মতো কোনো বিষয় নেই, একটা আমার প্রজেক্টের সাথে সাথে করবেন, অটোমেটিক এগুলো মাথায় সেট আপ হয়ে যাবে। তো এখন এখানে গেট মানে আপনার লাগবে, আপনার কি লাগবে, এখানে আপনার লাগবে হচ্ছে হেডার ফাইলটা লাগবে। এখানে বলেন গেট হেডার বললেই ফাইলটা চলে আসবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই যে আমি লিখতেছি আর আসতেছে, তো এগুলোর ব্যাকএন্ডে কিন্তু অজস্র ফাংশন লেখা আছে। ঠিক আছে, HEADER গেট হেডার। আবার শেষে যে লিখব কি আপনারা সবাই জানেন, শেষে যে লিখব গেট ফুটার। তো এই দুইটা লাইন আপনাকে লিখে দিতে হবে। তো এখন কথা হচ্ছে যে এইগুলোর পিছনে এগুলো কীভাবে কাজ করে, যদি কখনো আপনার যদি কিউরি আসে তখন কি করবেন, তখন একটু গুগলিং করবেন। ঠিক আছে, তো এখানে যদি আমি লিখে দিই গেট ফুটার WP ফাংশন, যে ডিভাইস হয়ে গেছে ডেফিনেশন। হ্যাঁ, গেট ফাংশন ডেফিনেশন ডেভেলপার ডটস, এখানে গেলে এটা পাবেন যে আসলে এটা কিভাবে কাজ করে। এটা কিভাবে কাজ করে মানে প্রত্যেকটা আপনারা এখন থেকেই আপনাদের এই সার্চিং স্কিলটা দেখেন। আজকে আমি যে ঘটনার শুরুতেই শেয়ার করেছিলাম সেটা হচ্ছে যে এক বড় ভাই আমাকে দেখেন, আমি যখন তাকে বলছি ভাইয়া এরকম একটা প্রবলেম, সে কিন্তু তার কিচ্ছু করে নাই, সে কিন্তু সরাসরি গুগলিং করে আমাকে সমাধানটা এনে দেয়। আমিও কিন্তু গুগলিং করেছি, কিন্তু দেখেন এখানেই হচ্ছে সময়ের পার্থক্য। সে যত সময় ধরে গুগলের সাথে আছে, এই সার্চিং টেকনিকটা সে যত ভালো জানে, হয়তো আমি ওইভাবে তার সাথে আমি কিন্তু অনেক ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ করেছি কিন্তু আসে নাই। এই যে সার্চিং টেকনিক, হ্যাঁ, এই যে WP গেট ফুটার WP ফাংশন ডেফিনেশন, হ্যাঁ, এই যে ছোটো একটা মাধ্যমে আমি নিয়ে আসলাম। দেখেন এখানে কিন্তু ডেফিনেশন, এখানে একটু যদি পড়েন, যদি পিএইচপি আমরা ওইভাবে অ্যাডভান্স পিএইচপি দেখিনি, কিন্তু কথাটা কিন্তু পড়লে আপনি বুঝতে পারবেন। গেট ফুটার ডু অ্যাকশন, গেট ফুটার, এখানে ইফ টেমপ্লেটসের ভিতরে যদি ফুটার ডট পিএইচপি নামে মানে টেম্পলের ভিতরে ফুটার ডট পিএইচপি নামে যদি কিছু থাকে ইফ, তাহলে সেটা ট্রু করে দিবে লোকেট টেম্পলে, সেটাকে সে ইকো করে দিবে, মানে সেটাকে সে ধরে নিয়ে আসবে। হ্যাঁ, এইভাবেই হচ্ছে এই ফাংশনটা কাজ করতেছে। তো এই জন্য খুব বেশি পরিমাণ আপনার ঘাটাঘাটি করতে হবে তা না। হ্যাঁ, তো এই বিষয়টা এগুলো কিন্তু আপনার সব এখন দেখেন, আমরা যদি এখানে রিলোড দিই, সে আগের মতো কয়েকটা বিষয় এখানে দেখেন হেডার চলে আসছে। এই যে এইটা যে আসলো, এইটা আসার পিছনে কিন্তু যে WP হেড এবং WP ফুটার কাজ করে। কারণ এখন আপনার কোড ফাইল দেখেন অনেক ফাইল চলে আসছে। এই WP হেড আপনি যদি এখন এখানে এটা না লিখে আপনি যদি চিন্তা করেন যে না আমি WPHEAD WP হেড WP ডেফিনিশন ছিল, তাই না? চলে আসছে ডেফিনিশন।
ডাব্লিউপি এটা আমরা ডেভেলপার্স থেকে দেখি, ডেভেলপার্সের এগুলো একটু ভালো, মানে একটু আপডেটেড। হ্যাঁ, এ দেখেন এখানে কিভাবে, এগুলো কিন্তু জাস্ট আপনাদের দেখার জন্য, এগুলো যে আপনাদের লিখতে হবে করতে হবে তা না, জাস্ট আপনারা যাতে বুঝেন যে কাজগুলো কিভাবে হয়। অনেকে ডেভেলপ করে দেখায়, কিন্তু আসলে কাজগুলো কি আকাশ থেকে হয় না হাওয়া থেকে হয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এগুলো দেখলেন, বাট এগুলো তো এইখানে লেখা আপনার এখানে। হ্যাঁ, আপনি যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেন যখন, তখন এই সব এই মানে ইয়েগুলো, এই ফাংশনগুলো সব বিভিন্ন ফাইলে ছোট ছোট করে লেখা আছে, যার ফলে কিন্তু ওয়ার্ডপ্রেস এইভাবে কাজ করতেছে। নাহলে আপনি লিখলেন কি, কিন্তু কাজ হয়ে গেলো কত কিছু, এখানে কত সুন্দর অ্যাডমিন বার চলে আসলো, এখান থেকে আপনি ভিতরে যাওয়ার রাস্তা পাইলেন। হ্যাঁ, এখানে হেডার চলে আসলো, নিচে ফুটার চলে আসলো, এক্সেট্রা অনেক কিছু চলে আসলো। আচ্ছা, তো আমাদের কিন্তু একটা কাজ শেষ, সেটা হচ্ছে মাস্টারিং করার কাজ শেষ। এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে যে এটা লিঙ্কিং, এটার ফাইলগুলো লিঙ্কিং। এটা খুবই, আজকে আমরা শুধু লিঙ্কিং, স্ট্যান্ডার্ড মানে লিঙ্কিং পর্যন্ত দিয়ে শেষ করব। তো এই লিঙ্কিংটা আপনারা 5 বার করে প্র্যাকটিস করবেন। একবার করবেন দেখে দেখে, একবার করবেন মানে একবার করার চেষ্টা করবেন না দেখে, তখনও হয়তো দেখা লাগবে, পরের বার সম্পূর্ণ না দেখে করবেন, পরে আরও 2 বার সম্পূর্ণ না দেখে করবেন, সারা জীবনের জন্য মুখস্থ হয়ে যাবে। আমি যেভাবে শিখেছি আপনাদের কিন্তু সেই পরামর্শটাই দিলাম, ঠিক আছে? একদিন সময় নেবেন, সারা জীবনের জন্য সেটা মুখস্থ হয়ে যাবে। কারণ এটা আপনার সব সময় লাগবে এবং এটা আপনাকে হাতেই করতে হবে। এটা যে আপনি কোথা থেকে ওই যে কপি পেস্ট করে নিয়ে আসবেন সেটা কিন্তু না, কারণ এক একটা জিনিস একভাবে লিঙ্কিং করা, এটাকে আপনি চাইলেও খুব সহজে কপি পেস্ট করে এক জায়গা থেকে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ পারবেন, কিন্তু সেটা তো জটিলতা আরও বেড়ে যাবে। তো আমরা ফাংশন ডট পিএইচপিতে যাব। প্রথমে একটা কাজ করি, আচ্ছা না, প্রথমে আমরা এই লিঙ্কিংয়ের ফাংশনগুলোই লিখি। আচ্ছা, আমরা কিন্তু পিএইচপি লিখিই নেই, দেখছেন? আমরা পিএইচপি এখানে শুরু করলাম, শেষটা করতেছি না, একটা ফাংশন লিখতেছি। ফাংশনের নাম দিলাম হচ্ছে সাকিব থিম সিএসএস জেএস। ওকে, তো এটা হচ্ছে ফাংশন কীভাবে লেখে আপনারা খুব ভালো জানেন, এটা নিয়ে কোনো আর্গুমেন্ট থাকার কথা না। তা ফাংশনে আমরা জানি যে ওয়ার্ডপ্রেসের ফাংশনে একটা অ্যাড অ্যাকশন দেওয়া লাগে। প্রথমটা হচ্ছে যে এটা কি, মানে এটা হুক, এটা কিসের, মানে এটা দিয়ে কী করবে, ফাংশনটার কাজ কি হবে। দ্বিতীয়টা হচ্ছে ফাংশন, যে ফাংশনটা আপনি এটা কিন্তু এই যে অ্যাড অ্যাকশনটা এখানে লিখলেও যে কাজ হবে, আবার এটা যদি উপরে লেখেন একই কাজ হবে। এটা কিন্তু আপনি ইচ্ছে করলে এখানেও লিখতে পারেন, নো প্রবলেম। বাট এক এক জায়গায় লিখতে ভালো লাগে, এখানে লিখলেও কোনো প্রবলেম নাই। হ্যাঁ, তো এটা আমরা লিখলাম। তো আমাদের এখন টার্গেট হচ্ছে হেডারের যে কয়টা সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইল সবগুলোকে আমরা ফাংশনের মাধ্যমে কল করব। তো দেখেন এখানে একটা যে ফন্ট, এটা সরাসরি লিঙ্ক থেকে আসতেছে, এটা কিচ্ছু করা দরকার নেই, এটা এভাবেই থাকবে। এখান থেকে ফন্ট আসাম থেকে শুরু হবে, আসেন ফন্ট আসাম থেকে শুরু করি। এইখানে একটা হুক হবে, হুকটার নাম হচ্ছে WPQUNQ স্ক্রিপ্টস। এই যে হুকটা দেখেন, এটা হুক, এটা কিন্তু কোনো ফাংশন না, এটা আমরা এখানে লিখতে হবে। এনকিউ স্ক্রিপ্ট বানানটা যেন ভুল না হয়। আপনারা কিছু কিছু এক্সটেনশন দিয়ে নেবেন, তাহলে আপনাদেরকেও সাজেস্ট করবে, অথবা হাতেও করতে পারেন। হ্যাঁ, এনকিউ স্ক্রিপ্টস, এটা সম্পূর্ণ লিখে নেবেন। ওয়ার্ডপ্রেসের অনেকগুলো এক্সটেনশন আমার এখানে দেওয়া, সেজন্য সাজেস্ট না করাটা আপাতত আপনার জন্য ভালো। আচ্ছা, আমি এটা দেখাবো না, আপনারা হাতে করবেন। এখন বানানটা দেখে দেখে প্রয়োজন এটা গুগলিং করবেন। এটা গুগল করলে কিন্তু ভুল হলেও আপনাকে সঠিকটা এনে দিবে, বাট আপনি হাতে লিখলে ভুল হতেই পারে। যত বেশি এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, তত বেশি আরও বেশি জানতে পারবেন। অনেক সময় আমার থেকে অনেক ভালো কিছু আপনারা জেনে যাবেন। তো এই কাজটা করা আমাদের শেষ, আমাদের ফাংশন এক্সিকিউট শেষ। এখন আমাদের কাজ হচ্ছে যে ফাইল লিঙ্কিং করা। আমরা প্রথমে টেস্ট করব যে কাজ হয় কি না। ফাইল লিঙ্কিং করার কাজ আপনারা জানেন, WPNQ স্ক্রিপ্ট, NQ স্ক্রিপ্ট, সরি NQ স্টাইল হবে, কারণ আমরা এখন তো স্টাইল করতে চাই, STYLE স্টাইল, তারপরে
ব্র্যাকেট দিয়ে শেষ। এর ভিতরে কয়টা হুক হবে? এর ভিতরে মিনিমাম 5টা মেবি, তবে আমরা 2টা ব্যবহার করি তো সেজন্য সেটা মনে থাকে না। তো একটা কাজ করি, এই দেখেন কেন সার্চ দেওয়া লাগে, তো দেখেন চলে আসছে, এনকিউ লেখার সাথে সাথে চলে আসছে। হ্যাঁ, এরকম আসবে মোটামুটি 5-7টা এরকম হুক আছে, 1 2 3 4, হ্যাঁ 5টা, হ্যাঁ 5টাই ভেরিয়েবল, ভার্সন ফলস আর স্ট্রিং, আচ্ছা 5-6টা আর কি। তো প্রথমে বলা হচ্ছে হ্যান্ডেলার মানে হচ্ছে যে এইটার একটা আলাদা আইডি হয়, প্রত্যেকটা ইয়ের জন্য একটা আইডি আছে। আমি যদি আপনাদের একটু রিয়েল দেখাই, সেটা দেখেন, আমাদের তো একটাও দেখাবে না। আমরা থিম ফরেস্ট মানে সরি আমার যে ওয়ার্ডপ্রেসের যেগুলো সেগুলো দেখেন, এখানে কয়টা লিঙ্ক, প্রত্যেকটা কিন্তু এরকম করে শো করবে, আপনারগুলো কিন্তু এখন এরকম করে শো করবে। তো দেখেন রিলেশন স্টাইল শিট, এটা স্বাভাবিক, এটা দিবেই লিঙ্ক, মানে সিএসএস লিখলে এটা চলে আসবে। আচ্ছা আসলো, একটা আইডি হবে, এই আইডিটাই হচ্ছে হুক। এখানে লেখা হচ্ছে আইডি, বাট ওইখানে আপনি লিখতেছেন ইয়ে হিসাবে, হ্যান্ডলার হিসাবে। এ হচ্ছে আপনার ইয়েটা, লোকেশনটা, যেটা হাইফার রেফারেন্স, যেটা আমরা এখানে দিব। টাইপটা এখানে টাইপটা অটোমেটিক চলে, মিডিয়া ডিফল্টভাবে ট্রু করা থাকে, এই কয়টা ডাটা কিন্তু এখানে আনতে হবে। তো আইডিটা অথবা হ্যান্ডেলারটা আপনাকে দিতেই হবে। এবং আপনারা সবাই জানেন আইডি কখনো ডুপ্লিকেট হতে পারে না। যদি আইডি ডুপ্লিকেট হয় তাহলে সর্বশেষ যেখানে ওইটা লিখবেন সেটাই কিন্তু পাবে। তা আমাদের প্রথম টার্গেট হচ্ছে ফন্ট অসাম, তাই না? আমরা এখানে ফন্ট অসামটা আমরা এখান থেকে একটু নিয়ে আসি, বানানটা বারবার আমার মাথা থেকে চলে যায়, ঠিক আছে? আমি ফন্ট আসাম লিখলাম, কমা, আবার ডট দিয়েন না, কমা দিয়ে আমরা এখানে পরের ইয়েটাই হচ্ছে যে এর ডিরেক্টরি, এই ডিরেক্টরিটা দিতে বলতেছে। দেখেন এখানে আমি যখন ওপেন করেছি, আপনারা কিন্তু এইভাবে ওপেন করে নেবেন। প্রথমত এগুলো ওপেন করতেই হবে, কিন্তু একটা সময় আর লাগবে না, একটা সময় আপনাদের কাছে এগুলো একদম পানির মতো সহজ হয়ে যাবে। তো ডিরেক্টরিটা এই হাইপার রেফারেন্স সহ লাগবে না, শুধু এই যে পাথটা, এই যে সিএসএস, হ্যাঁ এইভাবে এতটুকু কপি করে নিয়ে যান, কপি করে এখানে নিয়ে রাখেন। এখন এইভাবে দিলে কিন্তু এটা কাজ হবে না, কারণ লোকেশন কিন্তু আরও একটু বাকি আছে। সেটা কি? হ্যাঁ এই তো জেনে গেছেন, গেট টেমপ্লেট, এখানে কি করতে হবে না, কারণ ফাংশনটা সরাসরি এক্সিকিউট করছেন এক জায়গায়। আপনি গেট টেমপ্লেট ডাইরেক্টরি URI, ওকে। এটা যেহেতু ফাংশন সেহেতু এটা এখানে শেষ করেন, এইভাবে শেষ করলে আবার হবে না। তো এখানে এতটুকু শেষ করে এটার সাথে এটাকে কী করবেন, জোড়া লাগাই দিবেন, কারণ এটা কি স্ট্রিং, এটা ফাংশন আর স্ট্রিং তো একাধারে চলতে পারে না, সেজন্য কী করতে হয়, দুইটাকে কনকেট করে দিতে হয়, কারণ এটা কিন্তু আবার পিএসসির বাইরে নেই, পিএসসির ভিতরে আছে, কিন্তু এটাকে আপনাকে অবশ্যই কনকেট করে দিতে হবে। এই কনকেটের জন্য কিন্তু আপনার কান্নাকাটি করা লাগতে পারে, কারণ আপনি সব করবেন, এই কনকেটটা করতে মনে থাকবে না, তখনই কিন্তু পেজটা লাগবে। আচ্ছা আমরা এখন রিলোড দিব, যদি সব ঠিক থাকে আই হোপ আমাদের এখানে ফন্ট অসামগুলো শো করার কথা, আমাদের যে কয়টা ফন্ট। আচ্ছা দেখেন ইরোড দিছে, আলহামদুলিল্লাহ, ইরোড দেওয়া ভালো, ইরোড যত বেশি আসবে তত বেশি শিখতে পারবেন। দেখেন কি বলছে, সিনট্যাক্স ইরর আনএক্সপেক্টেড কমা এরকম একটা লাইনে, এরকম একটা 8 নাম্বার লাইনে আনএক্সপেক্টেড কমা। তো 8 নাম্বার লাইনে এরকম একটা কমা কোত্থেকে আসলো, দেখেন 8 নাম্বার লাইনে যান, 7, এই যে 8, কই না, তো এখানে কোনো সমস্যাই দেখতেছেন না। হ্যাঁ দেখেন সিনট্যাক্স ইরর আনএক্সপেক্টেড বলছে, কমা না, কমা দিয়ে বুঝাইছে যে এটা আনএক্সপেক্টেড হলো কিভাবে। হ্যাঁ এটা আনএক্সপেক্টেড হয়েছে, কারণ আপনি এখানে একটা ফাংশন লিখছেন, ফাংশনটা শেষ করবে কে? অবশ্যই আপনাকে শেষ করতে হবে। দেখেন এটা কিন্তু এখন সলভ হয়ে গেল। আমি মনে করি কি, যত বেশি আমাদের ইরর আসবে তত বেশি আমাদের কাজ করার ইয়েটা। দেখেন এখন কিন্তু আমাদের ফন্টেশন চলে আসছে, ওয়াও, ঠিক আছে, এরকম এই যে ফন্টেশন চলে আসছে। তো এই মানে আমাদের কাজটা হচ্ছে। তো এখন কিন্তু আমি একটু করতেছি, যেহেতু একই জিনিস বারবার করতে হবে, সেজন্য আমি এটাকে একটু ডুপ্লিকেট করে নিচ্ছি,
মোট কয়টা লাগবে আমি একটু দেখিনি। আপনারা প্রথমটা খুব মনোযোগ সহকারে দেখে আপনারাও ডুপ্লিকেট আপাতত করা ঠিক হবে না, আপনারা এটা হাতে করবেন সম্পূর্ণ। আমি সময়ের জন্য ডুপ্লিকেট করতেছি, অলরেডি কিন্তু আমাদের অনেকটা সময় পার হয়ে গেছে। আচ্ছা, আমাদের কয়টা স্টাইল ফাইল আছে? 1 2 3 4 5 6 7, মোট 7টা স্টাইল ফাইল আছে। তো আমি এখান থেকে 1 2 3 4 5 6 7, হ্যাঁ, মোট 7টা ফাইল আমি এখান থেকে ওপেন করলাম। ফাইন। তো এখন এক একটা তো এক এক রকম হবে। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা হ্যান্ডেলার লেখার স্ট্যান্ডার্ড রুলস হচ্ছে প্রত্যেকটা ফাইলের প্রথম অংশটুকু, যেমন bootstrap.min, bootstrap থিম, এগুলো লিখে দেওয়া। তো আমি প্রথমে এখান থেকে নেই, এখান থেকে এগুলো কপি করে নিয়ে আগে প্রত্যেকটাতে রাখি। যেমন এটা এখান থেকে সরাই দিয়ে এখানে এটা বসাবো। তারপরে থিমটা নিব, 7টাই আমি এখান থেকে নিয়ে যাব। আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি এখান থেকে এই 7টা জিনিস আমি এখানে আমার HTML CSS সব পাওয়াই দিব এখনই। আপনারা অবাক হয়ে যাবেন আশা করি, কারণ এখন আপনাদের কাছে খুব বেশি জটিল মনে হতে পারে, বাট এগুলো কোনো জটিল না। আচ্ছা, CSS এখানে এইটা আচ্ছা, 2টা CSS কেন? আমরা 2টা CSS রাখবো না, আমরা একটা CSS নিয়ে আসবো। আচ্ছা, এখানে খুব বেশি কোড নেই, দেখছেন? তো এটা কাজ করি, আমরা এই CSS টুকুকে কাট করে আমাদের style.css এর ভিতরে নিয়ে রেখে দিই, উপরেই রাখি, অথবা এই হেডারের উপরে এখানে একটু জায়গা করে এখানে রেখে দিলাম। কাজ কিন্তু একই। তার মানে আমাদের 2টা ফাইল লাগলো না, মানে আমাদের একটাতেই কাজটা হয়ে গেল। এটাকে কেটে দিলাম, এখন এইটাকে শুধু আমরা কল করব। তো হেডার থেকে আমরা এখন মেইনটা তো লাগতেছে না, মেইনটাকে আমরা এখান থেকে সরাই দিই style.css, শুধু এটাকে কপি করে নিই। style.css এখন 2টা হয়ে গেল, মূলত আরও একটা আছে নিচে, মানে ওটা তো বাহিরে, ওটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। আচ্ছা, তো তারপরে কি আছে? রেসপন্সিভ, হ্যাঁ, এটা আপনাকে নিতেই হবে। এটা কারণ এখানে আমরা মিডিয়া কিউরিটা এখানে করেছি। আপনারা এই কোড ফাইলগুলো আপনারা পাবেন, আমি আপনাদেরকে ড্রাইভ হোক বা যে কোনো মাধ্যমে হোক আমি এটা দিয়ে দিব, তো সেটা আপনারা পেয়ে যাবেন। এরপরে CSS মিন, এখনও কিন্তু আমাদের CSS মোটামুটি শেষ। ঠিক আছে, CSS মোটামুটি আমাদের শেষ। তো এখানে মেনুটা আমরা দিয়ে দিই। আচ্ছা, আর কিছু বাকি আছে? আচ্ছা, আমাদের এই স্টাইলটাতে কিছু আছে, হ্যাঁ, এই স্টাইলটাতে কিছু জিনিস আছে। তো ইচ্ছা করলে এগুলোকে আমরা ওখানে নিয়ে রাখতে পারি, অথবা এটাকেও কল করাইতে পারি, এটা আপনাদের খুশি। আচ্ছা, এটাকে আমি কল করানো দেখাবো, এটাকে একটু আলাদাভাবে কল করাইতে হয়। তো এখন এখানে আগে দেখি যে আমাদের কাজটা হইলো কিনা, আমাদের CSS পাইলো কিনা। আশা করি আমাদের CSS পাবে। তো আমাদের CSS পায় নাই কেন? খুব সহজ বিষয়, দেখেন আমরা কিন্তু একটা হ্যান্ডেলারও চেঞ্জ করি নাই, দেখছেন? তো আমরা এখন প্রত্যেকটা হ্যান্ডেলার স্ট্যান্ডার্ডভাবে চেঞ্জ করব। সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ মিন, এটা আমরা এখানে বসিয়ে দিব। এই যে বুটস্ট্র্যাপ থিম, প্রথম অংশটুকু, পুরো থিমটা পুরো নাম নেওয়া দরকার নেই, প্রথম অংশটুকু আমরা বসাই দিব। স্টাইল, হ্যাঁ, স্টাইল নিলাম, .css কোনো দরকার নেই। হ্যাঁ, স্টাইল যদি আরেকটা থাকে সেটা অন্য নাম দিলেন, বা এটার নাম চেঞ্জ করে দিলেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। রেসপন্সিভ, এটা এখানে কপি করে এখানে বসাই দিলাম। দেখছেন, হ্যান্ডেলার না দিলে কি হতে পারে? মেনু কপি করে এখানে বসাই দেন। এটা হচ্ছে, এটা যদি না করেন তাহলে কিন্তু এটা থিম ফার্স্টের উপযোগী হলো। আচ্ছা, লাস্টে তো আমাদের নাই, এটা আমরা ডিলিট করে দিলাম। এখন দেখি তো আমাদের CSS ফাইলগুলো পেয়েছি কিনা। আশা করি এখন কিন্তু পাবে। দেখেন, CSS কিন্তু এখন পাইছে, বাট কোনো ইমেজ নাই। হ্যাঁ, কোনো ইমেজ নাই, জাভাস্ক্রিপ্ট কিন্তু কাজ করবে না। হ্যাঁ, যে জাভাস্ক্রিপ্ট নট ওয়ার্কিং। হ্যাঁ, তো জাভাস্ক্রিপ্ট কাজ করতেছে না, কোনো ইমেজ নাই। হ্যাঁ, তো যাই হোক, এগুলো সবই কাজ করাবো। এখন এই যে style.css, এটাকে কিন্তু আপনি এইভাবেও পাওয়াইতে পারেন, অথবা
এর জন্য আলাদা একটা ফাংশনও আছে, মানে আলাদা ফাংশন বলতে জাস্ট ডিরেক্টরি করার সিস্টেমটা আলাদা। আচ্ছা, আমরা এখানে ডাব্লিউপি কিউইউই ডাব্লিউপি এনকিউ স্টাইল, এখানে একটা দিবেন, যেমন আমি দিতে পারি মেইন STYL মেইন স্টাইল, কমা দিয়ে এটা এখানে দিবেন। এখানে কিন্তু কোনো পাথ দেওয়া এখন দরকার নেই, এখানে সরাসরি যদি আপনি একটা ফাংশন লিখে দেন গেট স্টাইল শিট URI, ঠিক আছে, তাহলে কিন্তু ওটা পেয়ে যাবে। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি, আমরা একটু দেখে আসি যে আসলে এটা কি অবস্থায় আছে। আমরা একটু আমাদের ফাইলের লোকেশনগুলো আমাদের এই দেখেন, আমরা যে ফাইলগুলো এতক্ষণ যাবত দিয়েছিলাম সেগুলো এখানে কিন্তু চলে আসছে অলরেডি। এই দেখেন, এখান থেকে হচ্ছে ফন্ট আসাম, যে বুটস্ট্র্যাপ, এই যে বুটস্ট্র্যাপ থিম, স্টাইল রেসপন্সিভ, মিন মেনু, হ্যাঁ, এগুলো সব চলে আসছে। তো এখন আমাদের মেইন স্টাইলটাকে আমরা এখানে আনার চেষ্টা করতেছি। তো এখানে কমা দিলাম, কমা দিয়ে গেট স্টাইল শিট URI এটা লিখে দিলেই হবে। এখানে স্টাইল.css এখানে চলে আসবে। আমরা এখান থেকে কিছু ফাইল কমায় নিচ্ছি, style.css না STYLE, আমি সার্চ দিচ্ছি। আচ্ছা, আমাদের এটা কয়বার করেই দেখাবে, 2 জায়গায় পাওয়া গেল, 3 জায়গায়। এই দেখেন, এটা দেখেন সরাসরি থিম থেকে আসছে, সাকিব থিম style.css। এটা যেমন CSS ফাইল থেকে আসছে, এটা কিন্তু CSS ফাইল থেকে আসে না, একটু লক্ষ্য করলে পাবেন। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা হেডারে এগুলো সব কেটে দিতে পারি, কারণ এগুলো সব আমাদের ওখানে নেওয়া কমপ্লিট। আমরা এগুলো সব এখান থেকে রিমুভ করে দিই। আমাদের যত কোড এখন কমানো যায়, কারণ আমরা এখন ডেভেলপারের কাজ করতেছি। তো এরপরে এটা তো গেল আমাদের এই স্টাইল শিটগুলো পাওয়ানো। এরপরে কিন্তু আরেকটা কাজ বাকি, সেটা জাভাস্ক্রিপ্ট কিন্তু এখনও কাজ করতেছে না, জাভাস্ক্রিপ্ট নট ওয়ার্কিং। বা এবার এরকম হলে কি চলবে না, আমরা জাভাস্ক্রিপ্টকে কাজ করাইতে হবে, সেজন্য কি করবেন, ডাব্লিউপি এনকিউ, অনেকে ভাবতেছেন হয়তো আমি আবার স্টাইল লিখবো না, কিউইউই এনকিউ স্ক্রিপ্ট, শুধু টি, এখানে আবার এস যোগ হবে না, ঠিক আছে। এইটার ভিতরে সেম জিনিস। আচ্ছা, আমরা কি জানি, জাভাস্ক্রিপ্ট মানেই তো প্রথমে একটা jQuery, এটা একটা মানে একটা লাইব্রেরি ফাইল, তাই না? এখন কথা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের এই লাইব্রেরি ফাইলটা অটোমেটিক দেওয়া থাকে, জাস্ট আপনি যদি jQuery হ্যান্ডেলটা দিয়ে দেন, jQuery এটা যদি দিয়ে দেন, অটোমেটিক কিন্তু এটা পাবে, ঠিক আছে। আপনি যদি এখানে একটু সার্চ দেন, আমি একটু গুগল এখান থেকে সার্চ দিচ্ছি, WORD ওয়ার্ডপ্রেস jQuery। আচ্ছা, একটা প্রবলেমের কথা এখানে আসছে। আচ্ছা, এটা আমি দেখাবো আপনাদেরকে যে এটা আসলে কিভাবে কাজ করে। $সাইন নিয়ে একটু সমস্যা হবে আপনাদের, তো সেটা যদি আমার প্রজেক্টে কোনো থাকে তাহলে সেটাকে আমি অবশ্যই ফিক্স করে দেখাবো, আর যদি না থাকে তাহলেও বলে দিব। তো WP এনকিউ স্ক্রিপ্ট, তো এটা আসলে বিস্তারিত এখানে নাই, একই সিস্টেমে এখানে হ্যান্ডেলার সোর্স, হ্যাঁ, কিন্তু শুধু jQuery ফাইলটা আপনাকে এইভাবে পাওয়াইলেও হবে, দিলেও হবে। তবে একটা বিষয় একটু দেখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমটাই আমরা দেখি, সেটা হচ্ছে function.php-তে, হ্যাঁ, না ঠিক আছে,
যে কিউরিটা আমরা এখানে লিঙ্ক আপ করে ফেললাম। তা আমরা এখান থেকে এখন আমরা এখান থেকে কন্ট্রোল ইউ দিয়ে আমরা দেখব যে কিউরিটা পাইলো কিনা। কন্ট্রোল এফ, যে কিউ ইউ ই আর ওয়াই, এ দেখেন যে কুয়েরিটা, এই যে এখানে যে কুয়েরিটা কিন্তু পাইছে একদম উপরে, ঠিক আছে 1.12। তো যাক, এটা পাইলো। এখন আমাদের এর পরের কাজ, আচ্ছা এখানে আরও যে ইয়েগুলো ছিল সেগুলো দেওয়া লাগবে, সেগুলো দিলাম না, কারণ আমি কিন্তু আমার এটার সাথে স্টাইলটা সেম রাখছি। এখানে হ্যান্ডেলার আছে, তারপরে আরও অনেকগুলো বিষয় ছিল, তারপরে এটা কোথায় এটা, এই যে এখানে এই ডিপেন্ডেন্সি ছিল, এগুলো এখন আমরা ব্যবহার করব, যে কুরির ক্ষেত্রে আমরা এগুলো এখন ব্যবহার করব, ঠিক আছে। ডাব্লিউপি, এখানে আবার কপি পেস্ট করা যাচ্ছে না প্রথমটা থেকেই, কিউ স্ক্রিপ্ট, শুধু স্ক্রিপ্টটা আমরা এখানে লিখলাম একটা লিখে প্রথমটা হ্যান্ডেলার। আচ্ছা প্রথমে আমরা কি আছে সেটা একটু ফুটার থেকে দেখে আসি। এখানে খুব বেশি ফাইল নেই, 1 2 3 4 5টা আছে। তো 5টাকে আমরা এখান থেকে নিব একটা করে। প্রথমে আছে বুটস্ট্র্যাপ, আচ্ছা বুটস্ট্র্যাপটাকে নিলাম কপি করে এখান থেকে হ্যান্ডেলার নামের জন্য আমরা, আচ্ছা এটার কাজটা আমাদের শেষ আপাতত। বুটস্ট্র্যাপে নিলাম, ছোটো হাতের হবে কেস সেন্সিটিভ এগুলো। এখানে আবার সিম্পলভাবে গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই। তো আপনারা সবাই জানেন এখানে অবশ্যই ডট হবে, তারপরে কোটেশনের ভিতরে আমাদের এই মানে সোর্স যেখান থেকে আসতেছে এসআরসি, এটা কপি করে আমি এখানে বসাই দিলাম। কাজ কিন্তু এতটুকু তো হবে, কিন্তু কথা হচ্ছে যে আরও কিছু বিষয় থাকে। প্রথম বিষয়টা হচ্ছে যে jQuery আমরা কি জানি, jQuery সবসময় উপরে রাখতে হবে, কারণ আমরা যখন ফুটার করেছি jQuery আমাদের লাইব্রেরিটাকে সবার উপরে রেখেছি, এগুলো প্রায়োরিটি বেশি দেওয়ার জন্য। হ্যাঁ, তারপরে সিরিয়াল বাই সিরিয়াল সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় মেইন জেস। তো jQuery যেন সবসময় সবার উপরে থাকে, মানে jQuery যেন সবসময় সবার উপরে থাকে, সেই জন্য আমরা সেভাবেই কাজটা করব। তো সেজন্য এখন আমরা হ্যান্ডেলার বা অন্যান্য বিষয়গুলো ব্যবহার করব। সোর্সটা দিয়ে দেওয়া, এখন ডিপেন্ডেন্সি, এটা কি বলা হয় ডিপেন্ডেন্সি, আর ডিপেন্ডেন্সির ব্যবহারটাই করা হচ্ছে অ্যারের মাধ্যমে। তো আমরা এই যে এখানে কমা দিয়ে দিচ্ছি অলরেডি, এখানে একটা অ্যারে লিখব। অ্যারে লিখে এর ভিতরে আপনি এটাকে যার নিচে রাখতে চান, যার ডিপেন্ডেন্সি করে রাখতে চান, তার নামটা লিখে দিবেন, মানে তার হ্যান্ডেলারটা এখানে আইডি, তার আইডিটা বা হ্যান্ডেলারটা লিখে দিবেন। তারপরে হচ্ছে যে ভার্সনটা কিভাবে দেওয়া যায়। ভার্সনটা যদি আপনি এখানে ভি মাইনাস বা হাইফেন 1.1, ঠিক আছে, দিয়ে দিতে পারেন। মানে আপনার এই যে বুটস্ট্র্যাপটা, অবশ্য এটা ভার্সন দেওয়ার মানে ভালো উপায় হচ্ছে যে এটা সত্যি যেটা সেটা দেওয়া, এবং এই ভার্সনটা না দিলে আপনি পরবর্তী যেটা দিতে যাচ্ছেন সেটা কিন্তু কাজ করবে না। পরবর্তী একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় এখানে আছে। আচ্ছা আমরা কি ভার্সনটা একটু দেখবো? হ্যাঁ, আমরা কিন্তু ভার্সনটা একটু দেখতে পারি। এই ভেন্ডরের ভিতরে বুটস্ট্র্যাপের ভার্সন এটা হচ্ছে 3. এই যে দেখেন, এটা কপি করে নিয়ে গেলাম, কপি করে এখান থেকে নিয়ে আমরা জাস্ট আমাদের যেখানে ভার্সনটা দেওয়া প্রয়োজন সেখানে আমরা দিয়ে দিলাম, মানে এইটাই এখানে শো করবে। হ্যাঁ, আর এটাকে নাল রাখা যায়, শুধু এখানে নাল রেখে দিলেও চলে, তাহলে এটা নাল থাকবে, ডিফল্ট যেটা সেটা পাবে। আচ্ছা, নাল রাখা দরকার নেই, আপনারা এভাবে দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে কি ইনফুটার, মানে এই যে আপনার যে জাভাস্ক্রিপ্টটা ডিফল্টভাবে ওয়ার্ডপ্রেস হেডারে কল করে। আচ্ছা, আমি এটা না দিয়ে আমি এখানে সেভ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে এটা আসলে কোথায় যাচ্ছে। এই যে বুটস্ট্র্যাপটা যে আপনি বুটস্ট্র্যাপে জাভাস্ক্রিপ্টটা যে আপনি দিলেন, দেখেন এটা কোথায় যায়। আচ্ছা, আমি এটা কাটি, এইটা থেকে দেখি, কন্ট্রোল এফ। আচ্ছা,
বুট স্ট্র্যাপ লক্ষ্য করলেই দেখতে পারবেন। এই দেখেন, এই যে ভেন্ডর সাকিব থিম ভেন্ডর বুটস্ট্র্যাপ মেন জেস, এই যে আমাদের ভার্সনটা। এখানে ভার্সনটা আপনি যদি বিশ্বাস না হয় তাহলে ভার্সনটা পাল্টায় দেখতে পারেন। আপনারা দেখেন এইটা যে হেডারে আসলো, এটা যাতে হেডারে না আসে সেই জন্য এখানে কি করতে হবে, কমা দিয়ে লিখে দিবেন TRUE ট্রু, TRUE ট্রু। তাহলে এটা ফুটারে দেখেন এখানে সুন্দরভাবে লেখা আছে বলে অপশনাল ওয়েদার ইনক্রিজ কি বিফোর বডি, মানে বিফোর বডি ট্যাগ, এখানে শেষ বডি ট্যাগ ইনস্ট্যান্ট ইন দ্য হেড ডিফল্ট ফলস, ডিফল্ট ভ্যালু ফলস থাকে। আর এটাকে ট্রু করে দিলে অবশ্যই এটা নিচে চলে যাবে, ইনফুটার নিচে চলে যাবে। এখন যদি আপনারা রিলোড দেন, এটা কাটলাম, আর এখান থেকে এটাকে রিলোড দিয়ে কন্ট্রোল ইউ দিয়ে এখন বুট স্ট্র্যাপটাকে আমরা খুঁজি। বুট, আচ্ছা বুট স্ট্র্যাপ বানাম মনে হয় নাই, বুট স্ট্র্যাপ দেখেন, এই না এটা না, এই যে দেখছেন চলে আসছে, কিন্তু এই যে আমাদের ফুটারে চলে আসছে। এরকম করে এখন সবগুলো আমরা এইভাবে ফুটারে নিয়ে আসবো। তো সেজন্য আচ্ছা আমরা এটাকে ডুপ্লিকেট করা, আচ্ছা আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে আমরা এটা করলাম, এটা বুট স্ট্র্যাপটাকে নেওয়ার জন্য। তো আমরা এটাকে জাস্ট আরেকটা কপি করলাম, সেম জিনিস, কয়েকটা জিনিস চেঞ্জ হবে এখানে। ফাইলে পার্টটা চেঞ্জ হবে, এটা ট্রু থাকবে, ঠিক আছে। এটা ভার্সনটা চেঞ্জ হবে, এটা সেম থাকবে, এটা জেকিউরি থাকবে, এটা হ্যান্ডেলটা চেঞ্জ হবে। তো ফুটার আর কি আছে দেখি, এই যে এটা আছে তাই না, এটাকে আমি কপি করে এখান থেকে নিয়ে যাচ্ছি, এখানে কপি করে আমরা এইখানে বসাই দেব। ওকে, আর আইসোটোপের ভার্সনটা মনে করেন যে আপনি জানেন না বা জানার মতো কোনো অবস্থা নাই, তাহলে এখানে আপনি কি করবেন, এখানে আপনি নাল করে দিবেন। মনে রাখবেন আপনি এইটার ব্যবহার এইটা ফাঁকা রেখে করতে পারবেন না, সিরিয়াল বাই আসবে, সিরিয়াল বাই আসবে। বিষয়টা এরকম, আপনি প্রথমে হ্যান্ডেলার দিবেন, তারপরে সোর্স। আপনি হ্যান্ডেলারে সোর্স ব্যবহার করতে পারবেন না, সেটা কাজ করবে না। তারপরে ডিপেন্ডেন্সি দিবেন। যদি ডিপেন্ডেন্সি দিতে না চান, যদি আপনার ডিপেন্ডেন্সি লাগবে, ভার্সন দেওয়া লাগবেই, তাহলে এইটাকে অবশ্যই নাল লিখে আসতে হবে, এটাকে ফাঁকা রাখা যাবে না। তারপরে ইনফুটার যেহেতু আমাদের অবশ্যই লাগবে, সেই জন্য আমরা ভার্সনটাকে আপাতত নাল রাখলাম, যেহেতু আমরা ভার্সনটা জানি না বা চেষ্টা করে জানতে হবে, সেটা আমরা দিলাম না, আপনার আমাদের খুশি। আর এটা কি, এটা বুট স্ট্র্যাপটা আইসোটপ এ পর্যন্ত আমরা কপি করে এটা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে জেকুরি, এই যে এই প্লাগইনটার একটা জাভা স্ক্রিপ্ট, মানে এটা জেএস ফাইল, এটাকে কপি করব, কপি করে আমরা এটা আরেকটা ডুপ্লিকেট করে নিচ্ছি, এখানে পেস্ট করে দিব। আর এই হ্যান্ডেলারটা আমরা কোথায় দিয়ে দিব, হ্যান্ডেলারটা আমরা এইখানে দিয়ে দিব। জাস্ট দুইটা জিনিস চেঞ্জ হচ্ছে এখন। আর এটা নাল, এটা নাল রাখলাম, এটা তো অবশ্যই ফুটারে থাকবে, এটা তো অবশ্যই জেকুরির নিচে থাকবে। ওকে ফাইন। আর এখানে আপনারা আরও এর ভিতরে আরও দিতে পারবেন, সমস্যা নেই। এর ভিতরে আপনারা আরও ডিপেন্ডেন্সি দিতে পারবেন, সেটা দেওয়া দরকার নাই। আচ্ছা মেন মেনু আমাদের এইটা, হ্যাঁ এইটা নিতে হবে। তো এটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা এটাকে সেমভাবে আবার ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এখান থেকে আমরা এটাকে উঠাই দিই, আমরা এখানে এটা বসাই দিলাম। আর এখান থেকে শুধু মেন মেনুটা নিলেই হবে, পেজ নেট নেওয়ার দরকার নেই। আর এখান থেকেও আমরা পেজ নেটটা উঠিয়ে দিয়ে এইভাবে ব্যবহার করতে পারি। তো ফাইন, আমাদের কিন্তু মোটামুটি জাভা স্ক্রিপ্ট শেষ। এখন শুধু একটা ফাইল বাকি, সেটা হচ্ছে নিচে এইটা। তো এটার যে পার্টটা সেটা কপি করে, এটা আবার ওই শর্টকাটভাবে নেওয়ার কোনো উপায় নেই, এটা আমরা এইভাবেই নেওয়া লাগবে। এটা তো আমাদের তৈরিকৃত একটা ইয়ে। তো এটা আমরা এখানে বসাই দিলাম। তো এখন এটা না, এটা মেইন জেএস কপি করে এখানে দিয়ে দেন। এখন কিন্তু আমাদের জাভা স্ক্রিপ্টও চলে আসবে। হ্যাঁ, আমরা এক কাজ করে এখান থেকে ফুটারের যাবতীয় জাভা স্ক্রিপ্টগুলোকে ফেলে দিলাম,
এখন আমার জাভাস্ক্রিপ্ট অবশ্যই কাজ করার কথা, কিন্তু অনেক সময় করবে না, যেমন এখানে করতেছে না। এরকম হয়তো একটা জাভাস্ক্রিপ্ট ব্যবহার হয়েছি একটা, সেজন্য একটু বুঝতে কষ্ট হতে পারে, কিন্তু দেখেন জাভাস্ক্রিপ্টের কাজটা কিন্তু হচ্ছে না। তো এটা কেন হচ্ছে না? হ্যাঁ, এটা একটা কারণ আছে, কারণটা আমরা এখন অনুসন্ধান করব। কারণটা বের করার জন্য আপনার জাভাস্ক্রিপ্ট যে মেইন যেটা, সেটাতে যেতে হবে। দেখেন এখানে কিন্তু আপনি একটা কাজ করেছেন, সেটা হচ্ছে যে এটা কিন্তু এটার যে আমাদের স্ট্যান্ডার্ড যে রুলস, এটা আমরা স্ট্যান্ডার্ড রুলস অনুযায়ী লিখি নাই। মানে ওয়ার্ডপ্রেস একটা প্রবলেম হচ্ছে, ওয়ার্ডপ্রেস এই $সাইন রিড করতে পারে না, কারণ ওয়ার্ডপ্রেসে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছে। তো এই $সাইনটা সবাই কম বেশি ব্যবহার করে, C++ বলেন, PHP বলেন, সবাই এটা ব্যবহার করে। তো এই জন্য আপনাকে আইডেন্টি করার জন্য এটাকে jQuery লিখে দিতে হবে। এটার এখন ওয়ে হচ্ছে দুইটা। প্রথমত যে কয় জায়গায় এখানে $সাইন লেখা আছে সব জায়গায় আপনি jQuery লিখতে হবে। দ্বিতীয় উপায় হচ্ছে যে এইটা যদি না করে তাহলে আপনাকে ইনিশিয়াল অবস্থায় প্রথম থেকেই $সাইনটাকে রিপ্লেস করে দিতে হবে, $সাইনটাকে রিপ্লেস করে দিতে হবে। তো সেইটা কিভাবে করবেন? আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা ফাংশন লিখব, ফাংশনটা আমরা এইভাবে লিখলাম। এই ফাংশনটাকে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে রাখব। এইটা এইভাবে রেখে একটু লক্ষ্য করবেন আমি এটা কিভাবে কাজটা করি। মূলত এটাকে বলা হয় হচ্ছে যে মানে আমরা যে $সাইন ফাংশন যে লিখছি এইটারই একটা রূপ হচ্ছে এইটা, কিন্তু এটার মাধ্যমে আমরা রিপ্লেস করতে পারি। আর ওইভাবে আমরা রিপ্লেস করতে আমরা ফাংশন লিখলাম। ফাংশন লেখার পর আমাদের এখন মানে এতটুকু, আচ্ছা আমি এটা সব কেটে দিই। প্রথমে একটা ব্র্যাকেট নিলাম, ফাংশন লিখলাম। আপনারা কি জানেন, ফাংশন লেখার সাথে সাথে তার একটা ডিপেন্ডেন্সি দেওয়ার মতো একটা জায়গা হয়, মানে একটা ব্র্যাকেট দিতে হয়। তারপরে সব সেম নিয়ম, কিন্তু সেম, জাস্ট সিস্টেমটা একটু ভিন্ন। তো এখানে আমরা বারবার আমার কেটে যাচ্ছে, এখানে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম। তো সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়ার পর আমরা এখানে একটা ফাংশনে একটা আর্গুমেন্ট পাস করতে পারবো এবং তার ভ্যালুটা আমরা বাইরে দিয়ে দিব। তো আমরা এখানে একটা $সাইন পাস করি, এটা দিয়ে আমরা রিপ্লেস করব। যেখানে $সাইন হবে সেখানে হয়ে যাবে হচ্ছে এই jQueryটা, এই বড় হাতের jQueryটা দিয়ে দিবেন। অবশ্যই কিউটা যেন বড় হাতের হয়, তাহলে কিন্তু কাজটা করবেন। এখন এর ভিতরে আপনি আপনার কোডটুকু এক্সিকিউট করেন। এখন আর এই ফাংশনে কোনো দাম নাই, এখন আপনার সমস্ত কোড ওটার ভিতরে নিয়ে যেতে হবে, সমস্ত কোড। যেমন ধরেন এই যে এখান থেকে এই পর্যন্ত কাট করে এটার ভিতরে নিয়ে আসতে হবে। আর এটাকে আপনারা চাইলে মুছে দিতে পারেন, এটা কোনো এখন আর ভ্যালু নেই। এখন দেখি তো আমাদের কাজটা হয় কি না। এখন কিন্তু কাজটা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু দেখেন এখনও কিন্তু কাজটা হচ্ছে না। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আমরা এইখান থেকে আমাদের সবই ঠিক আছে, তারপরে যদি কাজ না হয় দেখতেছি। এখান থেকে আমরা এটাকে কাট করে এখানে দিয়ে দিলাম, আর এই ফাংশনটাকেও আমরা এখান থেকে মুছে দিলাম। document.ready লেখা লাগে না, কারণ অটোমেটিক document.ready লেখা হয়ে যায়। আচ্ছা, আমাদের ফাংশন কি কাজ করেছে? আমরা দুইভাবে দেখতে পারি। দেখেন আমাদের ফাংশন কিন্তু কাজ করে নাই। আমরা আমাদের কোডটুকু আমরা এখানে document.ready থেকে শুরু করে কাট করে আমরা এটার ভিতরে রাখলাম। তো কাজটা হয়ে যাওয়ার কথা, যেহেতু আরেকবার আমরা রিলোড দিয়ে দেখব কাজটা হইল কি না। না, আমাদের কিন্তু কাজটা, সরি আমি ব্যাগে চলে যাচ্ছিলাম, কাজটা কিন্তু আমাদের হচ্ছে না। তো আমরা একটু চেক করব, এখন কয়েকটা বিষয় চেক করতে হবে যে আমাদের ফাংশনগুলো ঠিকমতো কাজ করতেছে কিনা।
আমাদের সিএসএস বা জাভা স্ক্রিপ্টগুলো সব আসছে কিনা। আমরা একটু ফুটারে যাব, এখান থেকে আমরা সবগুলো চেক করব। মেন যে স্টেজে আসছে লোকাল হোস্ট থেকে, মেন মেনু, পেজ নেম, পেজি সব আসছে। হ্যাঁ, আর অন্যান্য যে ইয়েগুলো সেগুলো কি আসছে? হ্যাঁ, জিকিউরিটাও এখানে আসছে। তারপরে এক্সিকিউটেবলভাবে কাজটা করতেছে না। হ্যাঁ, এটা একটা বিশাল প্রবলেম। কেন এরকম হচ্ছে আমরা একটু এখানে চেক করি। তো হ্যাঁ, মাঝে মাঝে যেমন হয়, এটা আরও কয়েকটি কারণে হতে পারে। আমরা একটু হিস্ট্রিটা ডিলিট করে দিচ্ছি, এভরিথিং। হটপেসের প্রবলেম হচ্ছে এটা হিস্ট্রি ক্যাচ করে, অনেক বেশি হিস্ট্রি ক্যাচ করে। তো আচ্ছা, আমরা এই প্রজেক্টটা একটা আমাদের ফাইল আছে। হ্যাঁ, মোটামুটি কিন্তু অলমোস্ট সেম আছে। জাস্ট এখানে আমরা স্পেস এগুলো ধরে না, তারপরও যদি কোনো প্রবলেম করে থাকে সেজন্য আমরা সিকিউরিটি পারপাস সেগুলোকে দূরে সরায় রাখার চেষ্টা করলাম। আর কোনো প্রবলেম আছে কি না, না এরপরে তো কোনো প্রবলেম দেখা যাচ্ছে না। তো মূলত আমাদের জাভা স্ক্রিপ্টের যে ফাইলটা, সেটা যে মানে যে মেইন ফাইলটা, সেটাই হয়তো কোনোভাবে কাজ করতেছে না। তো এটা কোনো প্রবলেম না, এটা ঠিক হয়ে যাবে। এটা আপনারা চেষ্টা করেন যে আপনার সমস্ত ফাইলগুলো এভাবে নিয়ে আসার জন্য। বাদবাকি কথা এবং বাদবাকি কাজগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব, এবং এইটা কেন কাজ করে না সেটা নিয়ে আমরা কথা বলবো। এটা যদি কোনো বড় মেজর ইস্যু হয়ে থাকে, দেখেন এই যখন এখন কিন্তু অনেক ক্লিয়ার হয়ে গেছে। এখন কিন্তু আমাদের থিমটা অনেক ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এখানে সিরিয়াল হয়ে আমাদের একদম মেইন যে স্টেজ সব চলে আসছে। তো অনেক সময় ডিপেন্ডেন্সির জন্য এই প্রবলেমটা হয় আমাদের এখানে কোনো। আচ্ছা, আমরা যে লাস্ট মেইনটা দিয়েছিলাম সেটাও তো যে করে নিচে রেখেছি। আচ্ছা দেখেন কাজ করবে কিভাবে। আমাদের একটা বড় প্রবলেম কিন্তু দেখেন, আমরা কিন্তু কোনোটার আগে স্ল্যাশ দেই নেই। প্রত্যেকটা জাভা স্ক্রিপ্ট নিছি বাট স্ল্যাশ দেই নেই। হ্যাঁ, আমরা অন্য জায়গায় ভুল খুঁজতেছিলাম, বাট আমাদের ভুলটা আমাদের এই জায়গায় রয়ে গেছে। এ দেখছেন, একটা সামান্য ভুল, কোনো ইরর আসবে না, কিচ্ছু আসবে না, কিন্তু আপনার কোডও কাজ করবে না। এটা কিন্তু আপনারা কেউ খেয়াল করেন নাই। এখন কিন্তু আমাদের কাজটা হয়ে গেছে, দেখছেন, গ্রেট। তো আমাদের কাজটা যেহেতু হয়ে গেছে, আমরা এখন একটু শান্তিতে আর কি আমরা প্র্যাকটিস করতে পারবো। আমরা সব প্র্যাকটিস করে অবশ্যই ফাইলগুলো সবাই গ্রুপে শো করবেন, দেখাবেন, যে আমরা সবাই দেখব এবং কী হয় এইরকম। আচ্ছা, ইমেজগুলোকে আমরা এক ঝলক ইমেজগুলোকে পাওয়াই দিব, এক ঝলকে একদম। আমার সাথে সাথে একটা শুধু করবেন, কপি পেস্ট কীভাবে দ্রুত ইমেজ পাওয়াইতে পারেন। 1 মিনিট লাগবে, সমস্ত ইমেজ, যত ইমেজ থাকুক একটা প্রজেক্টে সব ইমেজ পেয়ে যাবে। অবশ্যই কী করতে হয়, গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই, এবং অবশ্যই এটার আগে যে ওই যে দিকটাকে যে ভুলের জন্য আমরা কান্নাকাটি করতেছিলাম সেটা স্ল্যাশটা দেওয়া হচ্ছিল না, স্ল্যাশটা আমরা দিয়ে দিলাম। দিয়ে এখন এখান থেকে এই পিএসপি শুরু থেকে এই স্ল্যাশ পর্যন্ত কপি করেন। কপি করে আমরা একটা ইমেজে ধরবো, একটা ইমেজকে ধরবো আমরা এই ইমেজটুকু। আচ্ছা, এই শুধু অতটুকু না,
কোথায় করলাম এটা, হ্যাঁ এই পিএইচপি শুরু থেকে নিয়ে একদম ইমেজের স্ল্যাশ পর্যন্ত কপি করবেন। এটা শর্টকাট, এটা কপি করে সব জায়গায় বসাইলেও হবে, অথবা যদি রিপ্লেস মানে একটা ধরবেন সবগুলো করবেন, সেক্ষেত্রে এতটুকু ধরবেন, ফাইন্ড রিপ্লেস 6 জায়গায় আছে মোট, এটার সাথে রিপ্লেস হয়ে যাবে 1 2 3 4 হয়ে গেছে। কাজটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আপনারা যদি রিলোড দেন তাহলে সমস্ত ইমেজগুলো দেখতে পারবেন। নাইস, আমাদের ইমেজ টিমেজ সব চলে আসছে। এইটা আসে না, এটা আসে না যেহেতু এটা হেডারে যান, হেডারে গিয়ে জাস্ট বলে দেন যে আমি এই ইমেজটা চাই। আপনি চাইলেই আপনাকে দিয়ে দেওয়া হবে, কোনো প্রবলেম নেই। যে এই দেখেন এতক্ষণ যে কাজটা হলো, এই যে এরকম রিপ্লেস হয়ে যাবে, ওই ইমেজের বদলে অতটুকু ইমেজের জায়গায় বাদ বাকি কোডটুকু চলে আসবে। এই যে চলে আসছে। তো আপনাদের এই কোড ফাইলটাকে আমি দিয়ে দিচ্ছি, আপনারা এটা প্র্যাকটিস করে অবশ্যই জমা দেবেন। আমি HTML-টা দিব, আপনারা এটা PHP মানে ওয়ার্ডপ্রেস কনভার্ট করে জমা দিবেন সবাই। আল্লাহ হাফেজ।